ছয় মাসের মাথায় মিসেস চেন হঠাৎ করেই তার আগের রূপে ফিরে আসতে শুরু করে। কথায় কথায় তাকে অলক্ষী অপয়া বলে অপমান অপদস্থ করতে থাকে। তাতে খুব একটা পাত্তা দেয়নি, নিজের মতো করে জীবন কাটাতে থাকে। জাঙ্কুক কিংবা যে হোক কাউকে এ বিষয়ে কিছু বলতো না সে। এর মধ্যেই তাদের জীবনে আবির্ভাব হয় লিসা নামক রমণীর। কানাডায় জাঙ্কুকদের প্রতিবেশী তারা। লিসা জাঙ্কুককে ছোটবেলা থেকেই পছন্দ করত, তবে এক জাঙ্কুকে মুজে থাকার মেয়ে সে না। কানাডায় আরো অনেক ছেলের সাথে তার সম্পর্ক ছিল। মেডিসন নামের ছেলের সাথে 2 বছর লিভিং রিলেশনে ছিল সে। কিছুদিন আগে জিনের সাথে যোগাযোগ হলে জিন তাকে জাঙ্কুকের কথা বলে লিসাকে। তিনি এটাও বলেন যে কিছুদিন পরে জাঙ্কুকের ডিভোর্স হয়ে যাবে। জাঙ্কুককে পেতে চাইলে লিসা যেন বাংলাদেশে চলে আসে। লিসা মেডিসনকে কিছু না বলে বাংলাদেশে চলে আসে। লিসার বাবা মাও পূর্ণ সমর্থন করে মেয়েকে। লিসার বাবা কানাডায় বড় একজন বিজনেসম্যান। ভাইয়ের সম্পত্তি তো তাদের সাথে। লিসারটা পেলে সোনার সোহাগা মিসেস জিনের কুৎসিত চিন্তা ভাবনা পরিকল্পনার কথা কেউ জানতেই পারল না। কয়েকদিনের মধ্যে লিসা এসে উপস্থিত হলো তেমন ছিল। বিষয়টা নিয়ে কেউ মাথা না ঘামালেও গম্ভীর হয়ে রইলেন মিস্টার আরএম। এতিম আরএম পড়াশোনা ভালো থাকার কারণে স্কলারশিপ নিয়ে কানাডায় যায়। বাবা মা মরে যাওয়ার পর নিজের অনাথ আশ্রমে বড় হয় সে। পূর্ণবয়স্ক না হওয়ায় বাবার সম্পত্তি ম্যানেজার সামলাতো। 20 বছর বয়সে সব সম্পত্তি নিজের নামে আসার পর বাংলাদেশের ব্যবসা গুটিয়ে কানাডায় পাড়ি জমান মিস্টার আরএম। দেশের অনাথ আশ্রমকে সে নিজের একটা বাড়ি মনে করে। অনাথ আশ্রমের ফাদার সব দেখাশোনা করে, সমস্ত খরচ আরএম নিজেই চালায়। ভালোবেসে বিয়ে করেছিলেন মিসেস জিনকে, যে বউ তাতে আবদার করেনি। বাবা মা মরা বোনকে খুবই আদরে মানুষ করেছে সে, তাই তার সুখী মূল বিষয়। দুজনে একসাথে কানাডায় পড়াশোনা করত। কখনো বুঝতে পারিনি তার প্রেয়সীর ভেতরে এত কুৎসিত। লিসা আসার পর থেকে জাঙ্কুক খুব কম কথা বলতো লিসার সাথে। নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে যেহুপা জাঙ্কুক। বিরোধী দলের নেতা উঠে পড়ে লেগেছে তাদের পিছনে। জাঙ্কুকের চমৎকার বুদ্ধির জন্য কিছুতেই পেরে উঠছে না, তবে হাত গুটিয়ে বসে নেই সে, শুধু একটা সুযোগের অপেক্ষায়। নির্বাচন প্রচারের জন্য খুব ব্যস্ত তারা। কেউ খুব একটা সময় দিতে পারছে না জাঙ্কুক। বহু কষ্টে সময় বের করলেও লিসার জন্য তা কোনো না কোনো ভাবে নষ্ট হয়ে যেত। জাঙ্কুক রেগে কিছু বলতে গেলে তাকে থামিয়ে দিত। বাড়ির মেহমানের সাথে এমন আচরণ মোটেই শোভনীয় নয়। সেই সুযোগে লুফে নিত লিসা। দূরত্ব সৃষ্টি হতো জাঙ্কুক আর তের মধ্যে। মাঝে মাঝে রাতেও দেখা হতো না দুজনের। গভীর রাতে এসে আবার ভোরে বেরিয়ে যেত জাঙ্কুক। অন্তর্মুখী হওয়ায় তের খুব একটা বন্ধু ছিল না। একমাত্র জ্যাকসনই ছিল তের ছোটবেলার বন্ধু। দুজনের প্রাণ টাইপের বন্ধু তারা। তাদের জীবনে কালবৈশাখী ঝড় হয়ে আসলো জ্যাকসনের জন্মদিনের দিন। রাতে পার্টি থাকায় তে তার কলেজ যায়নি। সারাদিন বাসায় থাকার প্ল্যান করেছে সে। বাবার সাথেও খুব একটা দেখা হয় না তার। একাকিত্বেই অভ্যস্ত সে, তবে মাঝখানে জাঙ্কুকের যত্ন তার অভ্যাসে ব্যাঘাত ঘটিয়েছে। এখন খুব শূন্যতা অনুভব হয় জাঙ্কুককে ছাড়া। নিজের রুমের বারান্দায় বসেছিল তে। ফোনের মেসেজ টিউন বেজে উঠতে ভ্রু কুঁচকে গেল তার। এক সময় আবার সে কে মেসেজ করেছে সেটা দেখার খুবই আগ্রহ জাগলো তের মনে। মন্ত্রী সাহেব নয় তো? মুখে মুচকি হাসি ঝুলিয়ে মেসেজ অপশনে ঢুকতেই চোখ স্থির হয়ে গেল তের।
ফোনের স্ক্রিনে জলজল করছে জাঙ্কুক আর একটা মেয়ের অন্তরঙ্গের ছবি। কোনো এক অভিজাত হোটেলের রুমে বিভস্ম এক নারীকে বুকে নিয়ে শুয়ে আছে জাঙ্কুক। এতটা ঘনিষ্ঠ আজ পর্যন্ত তারাও হয়ে ওঠেনি। নির্লিপ্ত ভাবে চোখ সরিয়ে নিলতে ফোনটা জায়গা মতো রেখে আগের মতো প্রকৃতিতে বিভোর হলো সে। সন্ধ্যায় রেডি হয়ে বেরিয়ে পড়ল জ্যাকসনের বাড়ির উদ্দেশ্যে। তেকে বোনের নজরে দেখে জ্যাকসন। জন্মদিনের অনুষ্ঠান শেষ হয় রাত 10টায়, অথচ তে জানতেই পারল না সন্ধ্যা 7টায় তার একমাত্র অবলম্বন তার বাবা তাকে ছেড়ে চিরদিনের মতো হারিয়ে গেছে। সন্ত্রাসদ্রোহীদের গুলিতে কয়েক হাজার কল এসে জমে হয়েছে তের ফোনে। জাঙ্কুকের লাস্ট মেসেজ ছিল, কোথায় তুমি তে? যেখানেই থাকো তাড়াতাড়ি হসপিটালে চলে আসো, মামার গুলি লেগেছে, তোমাকে দেখতে চাইছে। না হয় আমাকে বলো কোথায় আছো, আমি তোমাকে পিক করছি, একা বের হওয়ার দরকার নেই। প্লিজ ফোন রিসিভ করো জান, আমার খুব টেনশন হচ্ছে। মিনিট কয়েক পরে জাঙ্কুকের ফোনে মেসেজ এলো, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। গুলি তো লেগেছে, মরে তো আর যায়নি, আমাকে আর বিরক্ত করবেন না। গীতিকারের সাথে কথা বলছি, সব ঠিক থাকলে আজকেই আমার কেরিয়ারের সূচনা হয়ে যাবে। আপনার অনুপস্থিতিতে এই গান আমার সঙ্গ দিয়েছে, তাই সবার আগে আমার কেরিয়ার। শক্ত চোখে মেসেজ পড়ে চোখ বন্ধ করে ফেলল জাঙ্কুক। এটা তের মেসেজ নয়, হতে পারে না, তার তে এমন কথা কিছুতেই বলতে পারে না। কোথায় তে? এদিকে তের অবহেলায় পড়ে থাকা ফোনটা বারান্দা থেকে তুলে নিয়েছে মিসেস জিন। জাঙ্কুককে মেসেজ সেই করেছে। লিসা জ্যাকসনের সাথে তের কয়েকটা ছবি পাঠিয়ে দিল মিসেস জিনের ফোনে। মিসেস জিন তের ফোন থেকে সেই ছবি জাঙ্কুককে পাঠিয়ে দিল। ছবি দেখার আগে খবর এলো ব্যস্ততম পৃথিবী থেকে বিদায় নিয়েছে মিস্টার জেহব। ঘামে লেপ্টে যাওয়া শুভ্র পাঞ্জাবি গায়ে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। আরে স্তব্ধ হয়ে গেল, শুধু হাত ছেড়ে বাঁচল জিন। এই বিশাল সাম্রাজ্য এখন তার। একমাত্র ভাইয়ের মৃতদেহতে শোক করতে না পারলেও কান্নার অভিনয় করলো পাকা অভিনেত্রীদের মতো। হাসপাতালের বারান্দায় ভাইয়ের মৃত্যুতে শোকে গড়াগড়ি খেয়ে কান্না করা বোনের আর্তনাদ ফলাও করে প্রচার করা হলো। চাঙ্কুক এসে সামনে নিল মাকে। মিস্টার আরিন স্ত্রীর অভিনয় দেখেও চুপ করে রইলেন। মৃতদেহ নিয়ে তে মঞ্জিলে পৌঁছানোর 1 ঘন্টা পরে বিস্তব্ধ অবস্থায় খালি পায়ে দৌড়ে বাড়িতে প্রবেশ করল তে। নিউজ থেকে সে দৌড়ে এসেছে সারা রাস্তা, পা থেকে রক্ত ঝরছে সমানে। সেদিকে হুঁশ নেই তের। বাবার মৃতদেহ সামনে গিয়ে ধপ করে বসে পড়ল তে। কাঁপা কাঁপা হাতে হাত বুলিয়ে দিল বাবার শান্ত মুখশ্রীতে। লাশের বুকে মাথা রেখে শুয়ে পড়ল কিছুক্ষণ। আজ থেকে চিরদিনের জন্য এই বুকটা হারালো সে। তার আব্বু, তার সেই ভাবতেই তার নিঃশ্বাস আটকে আসছে। তার থেকে কয়েক হাত দূরে বসে আছে জাঙ্কুক, তার পাশে গা ঘেঁষে বসে আছে লিসা। সেই মুহূর্তে সবচেয়ে নিকৃষ্ট মানুষের পরিচয় দিল মিসেস জিন। তেকে টেনে সরিয়ে দিল জেহবের বুক থেকে। পরপর কয়েকটা চড় লাগিয়ে দিল তার গালে। আসার পর থেকে এক বিন্দু পানিও বের হয়নি তার চোখ থেকে। থাপ্পড় খেয়েও সে নির্বাক চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক চোখ সরিয়ে নিল তার থেকে। তে নির্লিপ্ত চোখে তাকিয়ে দেখলো জাঙ্কুকের মুখ ফিরিয়ে নেওয়া। আরেক দফা শক্ত করলো নিজেকে। মিসেস জিন একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছে তার উপরে। বেহায়া চরিত্রহীন মেয়ে মানুষ, বাবার মৃত্যুর আগে ওর তার সাথে দেখা না করে পরপুরুষের সাথে রং ঢং করে, এখন এসেছে নাটক করতে। নষ্ট মেয়ে কোথাকার, লজ্জা করে না এমন নোংরামি করতে?
আমার ভয়ের আশেপাশেও আসবি না তুই। তোর এই কলঙ্কিনী মুখ নিয়ে বেরিয়ে যা এখান থেকে। জিনের দিকে এক পলক তাকিয়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো, শক্ত গলায় বলল, আপনার কিছু বলার আছে মন্ত্রী সাহেব? জাঙ্কুক এক রাশ ঘৃণা নিয়ে তাকালো তের দিকে, ভয়ঙ্কর চোখে তাকিয়ে কর্কশ গলায় বলল, যে মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না, সে আমার ভালোবাসার মূল্য দেবে কিভাবে? বাবার মৃত্যুর থেকে যার কেরিয়ার বড়, সেই মেয়েকে আমার জীবনে চাই না। দেখা গেল আমাকে মৃত্যুর মুখে রেখে সে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেল। এই তেকে আমি ভালোবাসিনি, তাই এই তের জায়গা আমার জীবনে নেই। গো টু হেল উইথ ইউর ফাকিং ড্রিম। তে শান্ত চোখে তাকিয়ে রইল জাঙ্কুকে দেখে। সে নিস্তব্ধ, তার চোখ হারানো বাবার দিকে। একটুও চোখে সুখ নেই। স্বামীর প্রতারণা, অবিশ্বাস, ধোঁকা, কোনো কিছুর জন্যই কোনো অনুভূতি নেই। চোখে নেই এক বিন্দু নোনা জল। জাঙ্কুকের সামনে থেকে বাবার লাশের পাশে গিয়ে বসলো তে। বাবাকে জড়িয়ে ধরে ক্লান্ত গলায় বলল, তুমি মানুষ চিনতে ভুল করেছ আব্বু। অযোগ্য মানুষের হাতে নিজের মূল্যবান রত্ন তুলে দিয়েছ। আমাদের শেষ দেখাটা সুখকর হলো না আব্বু। যে শূন্যতা নিয়ে তুমি চলে গিয়েছো, আমাকে তা সারা জীবন বয়ে বেড়াতে হবে। পরপারে ভালো থেকো আমার সুপার হিরো। আমি তোমার রত্নের যত্ন নেব। জিন তেরে আসতে নিতেই আরিন তাকে শক্ত করে থামিয়ে দিল। ভয়ঙ্কর চোখে তাকিয়ে বুঝিয়ে দিল, ফলাফল ভালো হবে না। স্বামীর কড়া চাহনিতে থেমে গেল জিন। কটমট করে তাকিয়ে রইল তের দিকে। বাবার কপালে চুমু খেয়ে নিজের রুমে চলে গেল তে। জিহবকে দাফন করতে নিয়ে যাওয়ার সময়ও নিচে আসেনি সে। জ্যাকসন সারাটা সময় চুপচাপ সবকিছু দেখে যাচ্ছিল। তের এই শান্ত ব্যবহার ভাবাচ্ছে তাকে। তের পিছু পিছু জ্যাকসনও এসেছিল। মিসেস জিন যখন তেকে আঘাত করার সময় সে রেগে এগিয়ে যাচ্ছিল, তখন তে ইশারায় তাকে থামিয়ে দেয়। তখন থেমে সারা শরীর রেগে জ্বলছে তার। জিহবের দাফন শেষ হলো রাত 2টায়। দলীয় নেতা সহ হাজার মানুষ তার শেষ যাত্রায় অংশগ্রহণ করেছে। সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেল খুনিকে ধরার জন্য। জাঙ্কুক হিংস্র বাঘের মতো শত্রুদের একে একে শেষ করতে লাগলো। তবুও কোথাও কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। সারা রাত বাইরে কাটিয়ে ভোরে আসে জাঙ্কুক। রক্ত জবার মতো লাল চোখ দিয়ে রুমে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দেয় সে। বারান্দায় দাঁড়িয়ে থাকা সদ্য বাবা হারানো মেয়েটির দিকে ফিরেও তাকায় না সে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শরীর এলিয়ে দেয় বিছানার উপরে। সেদিকে তাকে তাচ্ছিল্যের হাসি হাসলো ওতে। চোখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে লতা মঙ্গেশকরের গাওয়া গানের কয়েকটা লাইন গাইল। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। জ্যাকসনের সাথে তের ছবিগুলো চোখের সামনে ভেসে উঠল। তেকে সে অবিশ্বাস করছে না, তবে এই মুহূর্তে তেকে বাঁচাতে তাদের মধ্যে দূরত্ব জরুরি। যত কষ্টই হোক না কেন, কাল পর্যন্ত অপরাধীকে বোঝাতে হবে জাঙ্কুক তার জালে ফেসেছে। তের প্রতি দুর্বলতা দেখালে সে তের ওপর আক্রমণ করবে। অজানা শত্রুকে আর সুযোগ দেওয়া যাবে না। বিপুল ভোটে জয় লাভ করেছে জাঙ্কুক। এত বড় প্রাপ্তিতেও তার চোখে মুখে খুশির রেশ মাত্র নেই। পার্টি অফিসে সমস্ত কাজ শেষ করে বাসায় আসতেই ভ্রু কুঁচকে গেল তার। সমস্ত বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। কেবলমাত্র জিন আর লিসাকে প্রফুল্ল দেখালো। আরিন মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। জাঙ্কুক খুব একটা মাথা না ঘামিয়ে বাবার পাশে গিয়ে বসে পড়ল। চারিদিকে ফুলের তোড়ায় ভরে গেছে। সবাই শুভেচ্ছা জানিয়েছে, ফুল পাঠিয়েছে। তে কোথায় আব্বু? তাকে দিয়ে তোমার কি দরকার?
আরিমের কর্কশ গলা শুনে থতমত খেয়ে গেল জাঙ্কুক। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। বার কয়েক থেকে ডেকেও যখন সাড়া পাওয়া গেল না, তখন জাঙ্কুক উত্তেজিত হয়ে দ্রুত পায়ে সারা বাড়ি খুঁজল। জাঙ্কুকের চিৎকার শুনে জিন সহ সবাই হাজির হলো বিশাল বড় ড্রয়িং রুমে। জাঙ্কুক দৌড়ে এসে আরিমের সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুই কোথায় আব্বু? চলে গেছে। জাঙ্কুক বিস্ফোরিত চোখে তাকালো আরিমের দিকে। মুহূর্তে ভয়ের জায়গায় চোখে মুখে এসে ভিড় করলো ক্রোধ। চিৎকার করে বলল, চলে গেছে মানে? কোথায় গেছে তে? আমি বলেছিলাম না তে যাতে বাসা থেকে বের না হয়? কে বের হতে দিয়েছে ওকে? জাঙ্কুকের ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে উঠল মিসেস জিন। কপালে ঘাম কাঁপা কাঁপা হাতে মুছে লিসার দিকে তাকালো। তারও এখন একই অবস্থা, থরথর করে কাঁপছে সে। আরিম জিনের সামনে গিয়ে দাঁড়ালো। রক্ত চক্ষু নিয়ে তাকে চিৎকার করে বলল, মা মরা মেয়েটা তো তোমারই নিজের রক্তের ছিল জিন। তার উপর কিসের এত রাগ তোমার, বলতে পারো? ছোট থেকে তাকে অবহেলা অপমান করে তার কোমল হৃদয়টা বিষিয়ে দিয়েছ। আমি বাধা দিলে আমাকেও কথা শোনাতে ছাড়োনি। ভাইজান একটা কোমল ফুল তুলে দিয়েছিল তোমার হাতে, অথচ তুমি তার জীবনটাকে কাঁটায় ভরিয়ে দিয়েছ। এই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী কত বেলা না খেয়ে কাটিয়েছে তার কোনো হিসাব নেই। সবকিছুই তো মেয়েটা মেনে নিয়েছিল, তাহলে তাকে এভাবে ঘর ছাড়তে বাধ্য করলে কেন? তার চরিত্রে সবার সামনে এভাবে দাগ লাগালে কেন? উত্তর দাও জিন, উত্তর দাও। স্বামীর এহেন রূপে কলিজা শুকিয়ে গেল জিনের। জাঙ্কুক অবাক চোখ দিয়ে তাকিয়ে আছে তার মার দিকে। সেদিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল মিসেস জিন। জাঙ্কুক যেন বোবা হয়ে গেল। নির্মল পায়ে দেওয়ালের উপর হাত রেখে নিজেকে সামলালো। মারার ওপর খবর খাড়ার ঘা হয়ে আঘাত করলো জ্যাকসন। কারোর দিকে না তাকিয়ে নিজের ফোনটা কানেক্ট করে দিল ড্রয়িং রুমের টিভিতে। সাথে সাথেই টিভিতে ভেসে উঠল তের পরিশ্রান্ত পরাজিত মুখখানা, ভিডিওর গাড়ির ভিতরে বসে করা। জাঙ্কুক দৌড়ে এসে দাঁড়ালো টিভির সামনে, কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দিল তের মুখখানা। জয়ের জন্য অনেক অনেক শুভকামনা মন্ত্রী সাহেব। আপনার এই সাফল্য ভরা জীবনে আমার মতো অপয়ার থাকা চলে না বলুন? ভালোবাসলে বিশ্বাস করতে হয় মন্ত্রী সাহেব, ভালোবাসায় ভরসা থাকতে হয়। কোনো ঠুনকো আঘাত যদি তা ভেঙে দেয়, তাহলে বুঝতে হবে সেখানে কোনো ভালোবাসা ছিল না, পুরোটাই অভিনয় বা মোহ। আপনার বেলায় ঠিক কোনটা তা আমি বুঝতে পারছি না। আপনি যখন বলেই দিয়েছেন আমি আপনার আর কোনো ভালোবাসবো না, নিজের বাবাকেই তো ভালোবাসতে পারিনি, তখন আর নিজের হয়ে সাফাই দেব না। আমি চলে যাচ্ছি। প্রমাণস্বরূপ এই ভিডিওটা আপনার কাছে রেখে দিতে পারেন। যেহেতু আমাদের রেজিস্ট্রি হয়নি সেহেতু ডিভোর্স পেপার দিতে পারলাম না। ভিডিও শেষে আপনার জন্য সারপ্রাইজ আছে, দেখে নেবেন প্লিজ। আর মিসেস জিনকে টেনশন করতে বারণ করবেন। আমি নামক বোঝা আপাতত বিদায় নিচ্ছি, তবে আমি ফিরব আমার আব্বুর খুনিদের ভয়ঙ্কর মৃত্যু দিতে। আমি ফিরব, কিন্তু আপনার জীবনে কখনো না মন্ত্রী সাহেব। কষ্ট দিয়েছেন আমায়, অবিশ্বাসের আগুনে জ্বালিয়ে আমাকে মেরে ফেলেছেন আপনি। ভালোবাসার বিষে আমার হৃদয় বিষাক্ত হোক, এই দোয়া রইল। আমার ফিরে আসা পর্যন্ত জীবনটাকে উপভোগ করুন। তে ফিরে আসলে স্বস্তির নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে যাবে। এটা মিস্টার জিওপের মেয়ে কিম তেয়ংয়ের ওয়াদা। তের জ্বলন্ত চোখের দিকে এক মনে তাকিয়ে রইল জাঙ্কুক। তের ভিডিও বন্ধ হতে স্ক্রিনে সেদিনের জাঙ্কুকের ছবিগুলো ভেসে উঠল।
যে ছবিগুলো জেহপের মৃত্যুর দিন সকালে ডেকে পাঠানো হয়েছে। জাঙ্কুক একের পর এক ধাক্কা সামলাতে পারল না, মস্তিষ্ক অচল হয়ে গেল। অতিরিক্ত চাপের ফলে মাইনর অ্যাটাক হলো তার। আর এই মেঝেতে লুটিয়ে পড়া ছেলেকে ধরে চিৎকার করে কেঁদে উঠল। দেহরক্ষী আর জ্যাকসন মিলে জাঙ্কুককে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। আরিম ছেলের সাথে যেতে নিয়েও থমকে দাঁড়ালো। পিছনে ঘুরে জিনের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, আমার ছেলের কিছু হলে তোমাকে আমি নিজে হাতে খুন করবো জিন। ভুল করেও নিজে এই নোংরা চেহারা আমার ছেলের সামনে আসবে না। আব্বুর গাড়ির ড্রাইভারের খোঁজ পেয়েছো সুগা? পাইনি ম্যাম, লোকটা হয়তো দেশে নেই। তার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারলাম তার পুরো পরিবার ওই দিনের পর থেকে নিখোঁজ। কোথাও তাদের পাত্তাও পাওয়া যায়নি। মন্ত্রী সাহেব এসেছে? না ম্যাম, তবে রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তুমি এখন যাও। সুগা নামক ছেলেটা তের পার্সোনাল সেক্রেটারি। তার এক কথায় সে জীবনও দিতে প্রস্তুত। প্রচুর বিশ্বাসী হওয়ায় তে তাকে সবসময় কাছে কাছেই রাখে। এতক্ষণ নিজের রুমেই কথা বলছিল তারা। সুগা বেরিয়ে যেতেই তে সোফা ছেড়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। আজ আকাশে চাঁদ নেই, মেঘের কবলে পুরো আকাশ ঘন ঘনে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের থেকে চোখ সরিয়ে নিচে তাকাতেই দেখলো জাঙ্কুকের গাড়ি ঢুকছে। কালো 10টা গাড়ি, দ্বিতীয় গাড়িটাতে জাঙ্কুক আছে। সেদিকে তাকিয়ে ক্রুর হাসলো তে। আপনি আমাকে নিয়ে আসেননি মন্ত্রী সাহেব, আমি চেয়েছি তাই আজ এখানে। শত্রুকে কখনো চোখের আড়াল করতে নেই মন্ত্রী সাহেব, তাকে সব সময় রাখতে হয় চোখের সামনে। আপনি আমার শত্রু না, আপনি আমার জয়। আপনাকে হারিয়ে তো বারবার জয়ের স্বাদ গ্রহণ করব, তাই আপনি থাকবেন আমার চোখের সামনে। যতটা কাছে থাকলে আপনার প্রতিটা লোমকূপের খবরও আমি জানবো, ঠিক ততটাই কাছে। যেহপের মেয়ে আমি, তার রক্ত আমার শরীরে বইছে। আপনি যা এতদিন শিখেছেন তা আমার জন্ম থেকেই শেখা, আমার রক্তে রাজনীতি। তাহলে এখন না হয় সামনাসামনি টক্করটা হয়েই যাক। প্রতি মুহূর্তে আপনি ভয় পাবেন, আমাকে হারানোর ভয়, আর আমি আপনাকে সেই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দেব। কথাগুলো বলে হাসলোতে। সাদা গাউনের সাথে হালকা গোলাপি ওড়না গলায় পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে গেল তে। এতক্ষণ জাঙ্কুক বাসায় এসে ঢুকেছে। ড্রয়িং রুমে বোকামির সাথে দাঁড়িয়ে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। তে সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি গিয়ে তার বাবার জন্য বরাদ্দকৃত কাউচে গিয়ে বসে পড়ল। যে হোক, মরে যাওয়ার পর থেকে এখানে কেউ বসে না। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল তের দিকে। জাঙ্কুক স্বাভাবিকভাবে একবার তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। বোকাম কাঁপা কাঁপা স্বরে বলল, স্যার। বিরক্ত চোখে তাকালো বোকামের দিকে জাঙ্কুক। জাঙ্কুকের দৃষ্টি দেখে বোকাম আর কিছুই বলল না। জিন রুমে ছিল। তে সুগাকে বলল সবাইকে ডাকার জন্য। জিন এসে দেখে জেহকের কাউচে দেখে খেপে গেল। তেরে তার দিকে যেতে নিতেই তে বিরক্ত চোখে তাকালো। পাশে থাকা মেয়েগারটা আটকে দিল জিনকে। জিন সেদিকে তোয়াক্কা না করে চিৎকার করে পড়ল, এখানে বসেছিস কোন সাহসে? বেহায়া মেয়ে, লজ্জা করলো না এ বাড়িতে এসে আবার নিজের কলঙ্কিত মুখ সবাইকে দেখাতে? আজকে বেরিয়ে যাবে এখান থেকে। জাঙ্কু ক্লান্ত চোখে সবকিছু দেখছে। বিরক্ত আর রাগ তরতর করে বেড়ে চলেছে তার। জিনের পিছনে আরিম এসেছিল। তিনি এতক্ষণ বসে পড়েছেন সোফায়। জাঙ্কুকও গিয়ে বাবার পাশে বসে পড়ল। তে জিনের দিকে শান্ত চোখে তাকিয়ে মেয়েগারটাকে উদ্দেশ্য করে বলল,
আগামী 10 মিনিট আমি কোনো রকম ডিস্টারবেন্স চাই না, তাই এই মহিলার মুখটা বন্ধ করে দাও। এতে যদি অন্য কারোর সমস্যা হয় তাহলে তার ক্ষেত্রেও একই জিনিস অ্যাপ্লাই করতে পারো। চাঙ্কুক সোফায় গা এলিয়ে বসে আছে, মাথা ব্যথায় দপদপ করছে, চোখ খুলে রাখারও দায় হচ্ছে তার, তবুও সে এখানে বসে আছে। মেয়েগারটা ততক্ষণে জিনের মুখে টেপ লাগিয়ে দিয়েছে। হাত দুটো ধরে থাকায় জিন কিছু করতে পারছে না, শুধু আগুন চোখে তাকিয়ে আছে তের দিকে। আর এমির খারাপ লাগলেও সে চুপ করে আছে। জিনের অন্যায়ের কাছে এটুকুনি কিছুই না। আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার, যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। যেহেতু এতদিন আপনারা সবকিছু সামলেছেন, সেহেতু আপনাদের জানাতেই হবে। কাল থেকে আমি অফিস জয়েন করব। আগের এমপ্লয়িকে 1 মাসের নোটিশ দিয়ে চাকরি থেকে বাদ দেওয়া হবে। আমার টিম আমার সাথে কাজ করবে। তারা কালকেই বাংলাদেশে এসে পৌঁছবে। অফিসের দায়িত্বে যে আছে তাকে বলে দেবেন আব্বু মারা যাওয়ার পর থেকে সমস্ত হিসেব নিকেশ এই 1 মাসে আমার টিমকে বুঝিয়ে দিতে। যাদের যাদের চাকরি যাবে তাদের মধ্যে পুরনো যারা আছে তারা আঙ্কেলের কোম্পানিতে জয়েন করবে। আর হিসেবে যদি পরিমাণে টাকা ঘাটতি থাকে তা মিসেস জিনের অ্যাকাউন্ট থেকে পূরণ করা হবে, কারণ নুরানি মাল্টি ন্যাশনাল কোম্পানির অ্যাকাউন্ট তিনি হ্যান্ডেল করতেন। কারোর কোনো প্রশ্ন থাকলে কারোর অনুমতি নেই। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। কোম্পানি যেহেতু আমার, তাই আমার সিদ্ধান্ত শেষ কথা। চাঙ্গুক চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে, ঘুমিয়েও পড়েছে হয়তো। সেদিকে তাকিয়ে গা জ্বলে গেল তের, তাতে দাঁত চেপে নিজেকে সামলে নিল সে। এদিকে জিনের অবস্থা নাজেহাল, রাগ আর ভয় দুটোই ঘিরে ধরেছে তাকে। এত বছরে সে কোটি কোটি টাকা সরিয়েছে কোম্পানি থেকে, আরিমো এ বিষয়ে কিছু জানে না। সেদিনের পর থেকে জাঙ্কুক আজ পর্যন্ত মা বলে ডাকেনি, সরাসরি কোনো কথাও বলে না তার সাথে। অনেক কষ্টে আরিমের সাথে সম্পর্কটা ঠিক করেছে সে। এখন এমন কিছু শুনলে সেও আবার মুখ ফিরিয়ে নেয় তার থেকে। ভয়ে জিনের কলিজা লাফাচ্ছে। তে সুগার দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বলল, ঢাকার সবচেয়ে বড় বড় হসপিটালগুলোতে খোঁজ লাগাও সুগা। কান, চোখ, লিভার এই সবের কারেক্ট রেটগুলো জেনে নাও। খুব শীঘ্রই আমাদের কাজে লাগবে। চাঙ্কুক বাদে সবাই চোখ বড় বড় করে তাকালো তের দিকে। বোকাম শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, এগুলো জেনে কি করবেন ম্যাডাম? তে বাঁকা হাসলো। জিনের দিকে তাকিয়ে ক্রুর গলায় বলল, আপনি বড্ড অবুঝ বোকাম। টাকার ঘাটতি যদি অ্যাকাউন্টে টাকা দিয়ে পূরণ না হয় তাহলে এগুলোকে কাজে লাগাবে, 1 টাকাও ছাড় দেওয়া হবে না। তে মেয়েগার্ডের দিকে তাকিয়ে বলল, মিসেস জিনকে ছেড়ে দিন, উনি হয়তো কিছু বলতে চায়। আর মন্ত্রী সাহেবের জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, তার ঘুম ভাঙানোটা এই মুহূর্তে জরুরি। বরকে চুমু খেয়ে ঘুম থেকে তুলতে হয়, পানি মেরে নয়। ব্যবসার পাশাপাশি রোমান্সটাও শিখে নিয়তে, আমার এখনো বাসর করা বাকি। চাঙ্গুক চোখ বন্ধ করে বোমা ফেললো ড্রয়িং রুমে। আরিম কেসে উঠলেন ছেলের কথা শুনে। সে যে এতটা নির্লজ্জ ছেলে পয়দা করেছে এখন সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। তে কটমট চোখে তাকিয়ে আছে চাঙ্গুকের দিকে। চাঙ্গুক আড়মোড়া ভেঙে সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো। সবার দিকে একবার চোখ বুলে গম্ভীর গলায় বলল, আজ থেকে রাত 3টা থেকে সকাল পর্যন্ত আমার কাছে রোমান্স শেখার ক্লাস করবে। সবকিছু হাতে কলমে শিখিয়ে দেব। 1 সপ্তাহ ক্লাস করলে তুমি একেবারে রোমান্টিক হয়ে যাবে, বুঝলে?
বাবা আমার সামনে এসব বলতে লজ্জা করছে না তোমার? অসভ্য হচ্ছ দিন দিন। লজ্জা করলে বাবা হব কি করে? আমাকে অসভ্য বলার আগে নিজের দিকে তাকাও। তুমি ভালো মানুষ হলে আমি এই পৃথিবীতে আসতাম কি করে? এত কথা না বলে ছেলের বাসর করার ব্যবস্থা করো। নাকি দাদা হতে চাও না জীবনে? আরিম হতভম্ব হয়ে তাকিয়ে রইল ছেলের দিকে। জিনের দিকে তাকিয়ে ফোঁস ফোঁস করে বলল, এই সত্যি করে বলো তো জিন, এটা কার ছেলে? সত্যি বললে ক্ষমা করে দেব, এটা আমার ছেলে হতেই পারে না। জিন স্বামী দিকে কটমট করে তাকিয়ে রুমে চলে গেল। চাঙ্কুক তখনই চলে গেছে নিজের রুমে। থমথম পরিবেশের রেশ কেটে এখন সবাই মুখ টিপে টিপে হাসায় ব্যস্ত। সকাল সকাল ফর্মাল ড্রেসে অফিসের জন্য রেডি হয়ে নিচে এসেছে। অফ হোয়াইট কালারের লেডিস কোটের সাথে কালো প্যান্ট, চুলগুলো পনিটেল করে বাঁধা। জাঙ্কুক সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। আরিম তের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, গুড মর্নিং মা। জিহফের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসতে বসতে তেও হাসি মুখে আরিমকে গুড মর্নিং জানালো। আরিম প্রথম দিনের জন্য শুভকামনা। অনেক অনেক এগিয়ে যাও মা, আমি আছি তোমার সাথে। তে প্লেটে পরোটা নিতে নিতে জিনের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আরিমের দিকে তাকিয়ে রসিকতার স্বরে বলল, ধন্যবাদ আঙ্কেল, তবে এই মুহূর্তে দোয়া মিসেস জিনের জন্য বেশি প্রয়োজন। আপনি বরং তাকে একটু দোয়া করে দিন। বলা তো যায় না আর কখনো এভাবে রাজকীয় ক্ষমতা নিয়ে আমার বা আপনাদের সামনে বসে থাকতে পারবে কিনা। আরে মলিন চোখে তাকালো তের দিকে। চাঙ্কুক এক মনে খেয়ে যাচ্ছে, তার এদিকে কোনো ধ্যানই নেই। আজ তার অনেক কাজ, দলীয় কিছু কর্মসূচি আছে আজ, মন্ত্রী পরিষদে আজ সারাদিন থাকতে হবে। তার আগে বাসর গুরুত্বপূর্ণ কাজটা শেষ করতে হবে। তে খাওয়ার মাঝে লিসা এসে হাজির হলো তে মঞ্জিলে। চাঙ্কুকের পাশে চেয়ারে বসে চাঙ্কুকের দিকে তাকে অসহায় চোখে বলল, নেকা নেকা কান্না করে বলল, বিয়েটা বিয়েটার ডেটটা কবে ফিক্স করবে চাঙ্কুক? হঠাৎ করে বিয়ে ভেঙে দেওয়ার আমাদের অনেক ইমিউলেটেড হতে হচ্ছে। পাপা সোসাইটিতে মুখ দেখাতে পারছে না। প্লিজ আমার সাথে এমন করো না, সবাই জানে আমি তোমার বউ হব। এইভাবে বিয়েটা ভেঙে দিলে আমার বেঁচে থাকা যে মুশকিল হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক, প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। জাঙ্কুক নির্লিপ্ত চোখে লিসার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। জাঙ্কুকের এমন গা ছাড়া ভাব দেখে মনে মনে রাগে ফুঁসে উঠল লিসা, কিন্তু চেহারায় তা প্রকাশ করলো না। মনে মনে বলল, একবার শুধু বিয়েটা হয়ে যাক, তোমাকে আর তোমার পুরো পরিবারকে আমি আমার পায়া ছাড়া গোলাম যদি না করে রাখি, তাহলে আমার নামও লিসা নয়। তে ভ্রুকুচকে সেদিকে তাকালো। লিসা তের দিকে তাকিয়ে জাঙ্কুকের আরেকটু কাছাকাছি গিয়ে বসলো। জাঙ্কুক লিসার দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, কোলে বসতে চাও? আরিম চোখ বড় বড় করে তাকালো জাঙ্কুকের দিকে। তে সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের কফিতে মনোযোগ দিল। লিসা জাঙ্কুকের দিকে লাজুক চোখে তাকিয়ে মিনমিন গলায় বলল, সবার সামনে বেডরুমে চল, ভালো হতো না? দরকার নেই, তুমি এখানেই উঠতে পারো। ওকে। টেবিল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পালোয়ান সাইজের লোকটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বাহাদুর, লিসাকে কোলে নাও। আজ সারাদিন সে তোমার কোলেই থাকবে। আজ আর তোমার কোনো কাজ নেই। চাঙ্কুকের শান্ত গলা শুনে বাহাদুর নামে লোকটা ভয়ার্থ দৃষ্টিতে চাঙ্কুকের দিকে তাকিয়ে রইল, কারণ সে জানে চাঙ্কুকের শান্ত স্বর মানে কোনো ঝড়ের পূর্বাভাস। তাই বাহাদুর এক মুহূর্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি এসে লিসাকে কাঁধে তুলে নিল।
লিসার মনে হচ্ছে কেউ লোহা দিয়ে তাকে চেপে ধরেছে। চোখের পলকে কি হয়ে গেল বোঝার ক্ষমতা কারণ নেই। চিন সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আরেম একটু শব্দ করেই হেসে ফেলল। বোকামা সুগা এতক্ষণ সবকিছু নীরব চোখে দেখলেও এবার দুজনেই মুখ টিপে হাসতে লাগলো। তে সুগার দিকে তাকিয়ে লিসার বসা চেয়ারটা দেখে শক্ত গলায় বলল, এটা এক্ষুনি বাইরে ফেলার ব্যবস্থা করো সুগা। চিন্তা ছিল্লের স্বরে বলল, হ্যাঁ, চেয়ার ফেলে কি লাভ? তোমার বরকে তো অনেকবারও ছুঁয়েওছে, এখন তার সাথেই বাসর করতে চাইছো? আমি বলেছি বলেই সে ছুটে পেরেছে, না হলে কারোর সাধ্য নেই তের জিনিসের দিকে হাত বাড়ানোর। তের টেস্ট এতটাও খারাপ না মিসেস জিন। চাঙ্কুক তীক্ষ্ণ চোখে তের দিকে তাকিয়ে কফিতে শেষ চুমুক দিল। তে দাঁড়িয়েছে অফিস যাওয়ার জন্য। তাড়াতাড়ি অফিসে আসবেন মিসেস জিন, আই হেট লেটস। চাঙ্কুক নিজের চেয়ার ছেড়ে তের মুখোমুখি দাঁড়ালো। শুভ্র পাঞ্জাবির হাতা সামান্য গুটিয়ে ঘাড় কাত করে তের দিকে তাকিয়ে বাঁকা হেসে তাকালো। তে ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে। হাতা গুটানো শেষ হতেই হুট করে চাঙ্কুক তেকে কোলে তুলে নিল। তে চোখ বড় বড় করে তাকিয়ে রইল চাঙ্কুকের দিকে। চাঙ্কুক ধুপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে নিচের রুমে। আরে মুখ কুচকে তাকিয়ে রইল ছেলে যাওয়ার দিকে। বোকামা সুগা সেদিকে পাত্তা না দিয়ে বসে গেল ব্রেকফাস্ট করতে। আজ তাদের যেতে লেট হবে তারা বুঝে গেছে। ওকে এভাবে কোথায় নিয়ে গেল তোমার স্যার? আরিমের প্রশ্নে থতমত খেয়ে গেল বোকাম। ও কিভাবে জানাবে কোথায় নিয়ে গেল? তবুও সন্নিহান কণ্ঠে বলল, কাল রাতের ক্লাসটা মনে হয় এখন করাবে। রাতে তো ম্যাম যায়নি স্যারের রুমে। আরিম কটমট গলায় বলল, চুপ করো বেয়াদব ছেলে, যেমন স্যার তার তেমনই পিয়ে, সব কয়টা অসভ্য হচ্ছে দিন দিন। বোকাম কাঁদো কাঁদো চোখে তাকিয়ে পরোটা খাওয়ায় মনোযোগ দিল। সুগা মনে মনে হেসে লুটোপুটি খাচ্ছে। জিন কটকট করে বেরিয়ে গেল বাসা থেকে। লিসার বাবার সাথে কথা বলতে হবে। এত বছরের সাজানো প্ল্যান কিছুতেই এই 2 দিনের মেয়ের জন্য সে নষ্ট হতে দিতে পারে না। সুগা কাকে মেসেজ করে আবার খাওয়ায় ধ্যান দিল। চাঙ্কুক থেকে নিচের রুমে নামিয়ে সাথে সাথে দরজা লক করে দিল। এখন এই দরজা চাঙ্কুকের ইচ্ছে ছাড়া খুলবে না, খুলতে হলে পাসওয়ার্ড লাগবে। তে সেদিকে আগুন চোখে তাকালো। চাঙ্কুককে সেদিকে পাত্তা না দিয়ে তেকে শক্ত করে নিজের সাথে চেপে ধরলো। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে হালকা উঁচু করে নিজের মুখ বরাবর করলো তেকে। তের পা ফ্লোর থেকে 3 ইঞ্চি উপরে। ছাড়ুন। তে শান্ত গলায় ছাড়ুন বলায় ঠোঁট পাকিয়ে হাসলো চাঙ্কুক। তে ঠোঁটের দিকে বাঁ পাশের গাঢ় চুমু খেয়ে ফিসফিস করে বলল, রাতে আসতে বলেছিলাম, আসুনি কেন? ছাত্রী হিসেবে তুমি ফাঁকিবাজ হতেই পারো, কিন্তু স্যার হিসেবে আমি মোটেও ফাঁকিবাজ নই। তুমি ফাঁকি দিবে আর আমি তোমাকে যেখানে পাবো সেখানে ক্লাস করাবো, হোক সেটা রাস্তা, ড্রয়িং রুম, অফিস বা বেডরুম। এখন তোমার ইচ্ছা তুমি কোথায় ক্লাস করতে চাও। চাঙ্কুকের কথা শুনে ক্রুরো হাসলোতে। চাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে সেও ফিসফিস করে বলল, অনেক বড় টিচার হয়ে যাচ্ছেন মনে হচ্ছে। তা কয়জনের সাথে ইন্টিমেট হয়ে এই অভিজ্ঞতা অর্জন করলেন? প্রোটেকশন নিয়েছিলেন তো? দেখা গেল এইচআইভি পজিটিভ হয়ে গেছে। আমি আবার নিজেকে নিয়ে প্রোটেক্টিভ। আগে মেডিকেল চেক আপ করিয়ে আসুন মন্ত্রী সাহেব, ক্লাসের কথা না হয় আমরা পরেই ভাববো। চাঙ্কুক শান্ত চোখে তাকালো তের দিকে। মলিন হেসে ক্লান্ত গলায় বলল, সেটা তো তুমি 4 বছর আগেই দেখে নিয়েছো তে। আমার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট তো সেই দিনই দেয়া শেষ। তবে আজ এত প্রশ্ন কেন? স্ত্রী হিসেবে আমার অর্ধাঙ্গিনী তুমি। তোমার সবকিছুর অর্ধেক আমার, সবকিছুর অর্ধেক তোমার, হোক সেটা এইচআইভি। তে ঠোঁটে কয়েক মিনিট লম্বা চুমু খেয়ে গলায় মুখ ডুবিয়ে দিল চাঙ্কুক।
তে চোখ বন্ধ করে শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আছে। চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে জাঙ্কুকের কপালে পড়ল। জাঙ্কুকদের গলায় ছোট ছোট চুমু দিচ্ছে। সেদিন তে জাঙ্কুকের সেখানে কামড় দিয়েছিল, ঠিক সেই জায়গায় জাঙ্কুকও দাঁত বসিয়ে দিল। তে হালকা আর্তনাদ করে উঠলেও সাথে সাথে ছাড়ল না জাঙ্কুক। কয়েক সেকেন্ড দাঁত দিয়ে কামড়ে ধরে রেখে আস্তে করে ছেড়ে দিল। তেকে নিচে নামিয়ে কামড়ের স্থানে আলতো করে চুমু দিয়ে মন্থর গলায় বলল, উইথ ইউর ভেরি গুড লাক ফর ইউর ফার্স্ট ডে ইন অফিস। আপনাদের যদি এই পার্টটা ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।